যাদের চাকরি চলে গেছে তাদের মোটের উপরে অস্থায়ী শিক্ষক হিসেবে আপাতত কাজ চালিয়ে যেতে বলা হবে। এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আপাতত তারা অস্থায়ী শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যাবেন। মোটামুটি ভাবে একটা মাসোয়ারার ব্যবস্থা করবে আমাদের রাজ্য সরকার, এবং তাদের এই লালিপপ দিয়ে ভোলানো হবে। অর্থাৎ স্থায়ী চাকরি থেকে তারা অস্থায়ী চাকরিতে চলে এলো, তারপরে বলা হবে আইনি লড়াই লড়বো, 3 মাস পরে যে পরীক্ষা হচ্ছে সেখানে আপনাদের যাতে কাজ হয়ে যায় আমরা দেখব। যেভাবে একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি এ রাজ্যের প্রশাসনিক প্রধান বারবার দিয়ে এসেছে, সেই রকম একটা মিথ্যা প্রতিশ্রুতি আবার আগামীকাল দেওয়া হবে, এইরকম একটা চিত্রনাট্য তৈরি করা হয়ে গেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে আজ সকাল থেকে একটা বিষয় ঘুরছে, বলা হয়েছে যে শিক্ষা সচিবের সাথে নাকি কথা হয়ে গেছে। আমি এটা দেখেওছি, কারা এটা প্রচার করছে আমি জানি না। শিক্ষা সচিবের সঙ্গে বিভিন্ন জেলার ডিআই এর সঙ্গে কথা হয়ে গেছে এবং প্রধান শিক্ষকদের বলা হয়েছে যে এই মর্মে অচিরেই আপনাদের কাছে একটা বিজ্ঞপ্তি যাবে যে যারা কাজ করছিলেন তাদের কাজ করতে দিতে হবে, স্কুলটা যাতে কোনো রকম বন্ধ না হয় আপাতত সেটা চালিয়ে যাওয়া হবে, সরকার কিছুটা ব্যয়ভার বহন করবে। অর্থাৎ ওই যে বলছিলাম একটা সান্ত্বনা দেওয়া, কোটি কোটি টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি করা হলো, সেই চাকরির যাবতীয় নথি যেভাবে দেওয়া হয়েছিল সেই নথিগুলো নষ্ট করে দেওয়া হলো, তারপরে বিচার বিভাগ সবাইকে একসাথে বাদ দিয়ে দিল। অর্থাৎ বিচার বিভাগ, দুর্নীতিগ্রস্ত নেতা, দুর্নীতিগ্রস্ত আধিকারিক সবাই যে যার মতো হিসেব বুঝে নিয়েছে। শুধু বঞ্চিত হলো এইসব ছেলে মেয়েরা যারা কিছুজন অন্তত যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তারা বঞ্চিত হয়ে গেলেন। আর খেলাটা ঘোরাবার চেষ্টা করা হচ্ছে, মামলাটা যদি না হতো তাহলে এত বড় দুর্নীতি সামনে আসতো না। সুতরাং মামলা যারা করেছে তারাই দায়ী। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে খেলা ঘোরাবার চেষ্টা বারবার হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ আর কবে বুঝবেন? এ রাজ্যের সাধারণ মানুষ, এ রাজ্যের সাধারণ নাগরিক এবং যারা শিক্ষকতা করছেন, যারা এভাবে প্রতারিত হচ্ছেন, তারাই বা কবে ফুঁসে উঠবেন? ফুঁসে উঠতে হবে তো। এত বড় ঘটনার পরে আমরা তো প্রত্যাশা করেছিলাম যে সবাই রাস্তায় নেমে আসবেন। আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের শিক্ষা বিভাগের যারা আধিকারিক, তাদের প্রশ্নের মুখে পড়তে হবে, তাদের বলবেন যে আপনারা বেরোন, আমরা শুনবো আপনাদের কথা। কেন করলেন আমাদের সাথে এটা? কেন যাদের চাকরি দিয়েছেন তাদের চাকরি দেবার সমস্ত নথি আপনাদের কাছে সংরক্ষিত রইল না? কেন তার জন্য আপনারা শাস্তি পাবেন না? এই প্রশ্নটা তো সবার আগে ওঠা উচিত, অথচ গুলিয়ে দেওয়া হচ্ছে। আবার আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান নিজের মানবিক মুখ দেখাবেন, তিনি বলবেন যে কি অন্যায়ভাবে আপনাদের চাকরিটা নিয়ে নেওয়া হয়েছে, আমি কিন্তু আপনাদের পাশে আছি, আমি তো জানি না, আমি এসএসসি কে বলছি গোটা বিষয়টা যাতে দেখা হয়। এইভাবে আবার একটা চিত্রনাট্য সাজানো হচ্ছে, অর্থাৎ নাটকের পরে নাটক, তারপরে আবার নাটক, তারপরে আবার নাটক। আর এই নাটকের দৌলতে আমাদের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, অসংখ্য ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এবং আগামী প্রজন্ম অন্ধকারের দিকে ক্রমশ চলে যাচ্ছে। এইভাবেই সাজানো হচ্ছে। তাই আমি জানি না এই নাটক, এই প্রতারণা করবার চিত্রনাট্য আরো কতভাবে সাজানো হবে। মিথ্যাচারেরও তো একটা সীমা থাকা দরকার, একটা সীমানা নির্ধারণ হওয়া দরকার। তো সচেতন নাগরিকরা আর কতদিন চুপচাপ বসে থাকবেন? কেন তারা চুপ করে সব মেনে নিচ্ছেন? পুরো ব্যবস্থাপনার গলতটা সামনে চলে এসেছে, আমাদের পুরো ব্যবস্থাটাই যে পচে গেছে, তাদের পচনটা সামনে দেখা যাচ্ছে। এই পচনের মাথায় বসে, এই পচনময় ব্যবস্থাপনার মাথায় বসে যারা জ্ঞানের কথা শোনাচ্ছে, যারা ভালো ভালো কথা শোনাচ্ছেন, কেন রাগ, ক্ষোভ, অভিমান, যন্ত্রণা তাদের দিকে ধাবিত হবে না? কেন তাদের দিকে ঘৃণার বর্ষণ হবে না? আমরা প্রশ্ন তুলতে চাইছি, কারণ আমরা এই ব্যবস্থাপনাটা শুদ্ধ হোক, ভালো হোক, এটা চাই। পরিষ্কার বোঝা যাচ্ছে অন্যায় করেছেন ব্যবস্থাপনার মাথায় যারা বসে রয়েছেন, বিচার বিভাগ থেকে নেতা নেত্রী সবাই দায়ী, অথচ তারা দায় ঝেড়ে সব দায় চাপিয়ে দিচ্ছেন এইসব ছেলে মেয়েদের উপর। এভাবে কতদিন চলবে জানি না, কিন্তু পিছনের অঙ্কটা আসলে একটু বুঝি। কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলা হচ্ছে, কিভাবে সরকারি শিক্ষা পরিকাঠামোকে একেবারে পঙ্গু করে দেওয়া হচ্ছে। তাদের অপদার্থতার জন্য ক্যাটেগরিক্যালি
এই ভাগটা করে দেয়নি। এ তো গেল একটা দিক। না, আমার তো আমি আপনাকে বলি বিশ্বজিৎ বাবু, অপদার্থতার জন্য না, তার ইচ্ছা করে দেয়নি, কারণ হচ্ছে একদম ইচ্ছা করে দেয়নি। আমি আপনার সাথে একমত, আপনার সাথে একমত, ইচ্ছে করেই দেয়নি। তাহলে দেখুন, দোষ করলো তারা, আর তাদের দোষের দোষর হয়েছিল কিছু শিক্ষক, অযোগ্য শিক্ষক, অপদার্থ শিক্ষক, তাদের চাকরি যাবে। এটা আমরা চেয়েছিলাম, আমরা যোগ্যদের বাঁচাতে গিয়েছিলাম, অযোগ্যদের না। কিন্তু এই যোগ্য হাজার হাজার শিক্ষক, তারা যে আজকে পথে বসলো, চাকরি হারালো, তার বেদনা, তার ভাবনা কে ভাববে? আপনারা জানেন কিছুদিন আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে আগুন লাগা অবস্থায় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। তিনি এমন একজন বিচারপতি যে ঘুষ নিয়ে, টাকা নিয়ে, অবৈধ উপায়, অন্যায় করে, দুর্নীতি করে বিচারপতির আসনে বসেছেন। সুপ্রিম কোর্ট তাকে শাস্তি দিয়েছে, সুপ্রিম কোর্ট তাকে এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে ট্রান্সফার করেছে। আচ্ছা, আমরা কি এইটা বলতে পারি যে উনি যখন দোষটা করেছেন, টাকা নিয়েছেন, তার মানে আমরা স্বতঃসিদ্ধভাবে বলছি ভারতবর্ষের সব বিচারপতি এই অন্যায় করে, সমস্ত বিচার ব্যবস্থাটাকে একবারে লাটে তুলে দাও? তাহলে আজকে যেখানে ৭,০০০ শিক্ষক অন্যায় করেছে বলে তোমরা ধরে নিচ্ছ, তাদের টাকা ফেরত দিতে বলছো, তাহলে তাদের দোষের জন্য বাকি ১৮,০০০ শিক্ষকের জীবনকে তোমরা অন্ধকারের দিকে ঠেলে দেবে কেন? শুধু তাই নয়, এর ভিত্তিতে একেবারে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা অত্যন্ত ভালো করে জানে সরকার শিক্ষার দায় নিতে চায় না, নিচ্ছে না। ৪,০০০ স্কুল শুধু নয়, স্কুল তার সাথে সাথে আগামী দিনের শিক্ষার্থী, আগামী দিনের প্রজন্ম, তাদের কাছে কি বার্তা গেল? সমগ্র শিক্ষক সমাজ, পশ্চিমবাংলার শিক্ষক সমাজ, তাদেরকে সাধারণ মানুষ, শিক্ষার্থীরা কি চোখে দেখবে? সমাজটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এর একটা বিরাট এফেক্ট আছে। এখন আমার যেটা মনে হয়, সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, আমাদের একটা দায়িত্ব আছে, শিক্ষকদের একটা দায়িত্ব আছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারকে বাধ্য করতে হবে। রাজ্য সরকারের দোষে এটা হয়েছে, রাজ্য সরকারের ওই সমস্ত ফেলনা কথা নয়। তোমরা কোনোভাবে এই শিক্ষকদের রেখে ২,০০০, ৫,০০০, ৭,০০০ টাকা দিয়ে চালিয়ে দেবে তা নয়। তাদের যোগ্যতা এবং মর্যাদার সাথে পুরনো জায়গাতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিভাবে ফিরিয়ে আনা যায় তা ভাবতে হবে, সেটা করতে হবে, করতেই হবে। তাহলে গোটা সমাজ আজকে অন্য জায়গায় চলে যাবে। আমরা ঘুমোতে পারছি না, আমরা চাইছি এর বিরুদ্ধে একটা মুভমেন্ট গড়ে উঠুক। আজকে এটা তো ইলেকশনের খেলা হয়ে গেছে। একদিকে বিরোধী দল, তারাও এটা নিয়ে খেলছে, শাসক দল যারা আছে তারাও খেলছে। মুখ্যমন্ত্রী কালকে দেখাবেন যে ওরা চাকরি খেয়েছে, সুপ্রিম কোর্ট চাকরি খেয়েছে, আমি কিছু জানতাম না, আমি এমনই অপদার্থ মুখ্যমন্ত্রী, ওগুলোও জানতাম না, এগুলো নিয়ে কিছু করিনি, আমি এবার মাঠে নামছি, তোমাদের দেখছি, তোমাদের আবার বহাল করে দেবো, তোমাদের সংসারগুলোকে বাঁচিয়ে দেবো। নিজে হিরো সাজবেন, বলবেন ২৬শে ইলেকশনে আমাকে ভোট দিয়ে আবার জিতিয়ে নিয়ে আসো। আমার এই শিক্ষক ভাইরা কি দাবার বোড়ে? তাদের জীবনের ওপর, তাদের সন্তান সন্ততিদের প্রজন্মের ওপর, তাদের বৃদ্ধ বাবা মাদের জলের ওপর তোমরা খেলা করবে আর আমরা দেখবো? আমি বুদ্ধদেবের কাছে আসি। বুদ্ধদেব, তোমরা দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছে, তোমাদের মধ্যে অনেকে যোগ্য রয়েছে। এই পুরো প্যানেলটা বাতিল হওয়ার আগে আমি বারবার আমার এই অনুষ্ঠান করেছি, তোমাদের বক্তব্য নিয়েছি, যারা চাকরি করছে তাদেরও বক্তব্য নিয়েছি, যারা অনুষ্ঠানের মধ্যে পড়েছিল তাদের বারবার করে আমি একটা কথা বলছিলাম যে সবাই মিলে এখন থেকে যদি, যেটা বিশ্বজিৎ বাবু বললেন, এখন থেকে যদি রাস্তার লড়াইটা খুব তীব্র না করা যায়, তাহলে কিন্তু সরকার বা প্রশাসনের হুঁশ ফিরবে না। কোথাও মনে হয় না বুদ্ধদেব, আসলে আরো আগে সবাই মিলে আরেকটু আন্দোলন বা আরেকটু চাপে ফেলার মতো আন্দোলন একসাথে, যারা চাকরি করছে, যারা চাকরি পায়নি, দুর্নীতির জন্য চাকরি দিনের পর দিন, বছরের পর বছর তারা রাস্তায় বসে রয়েছে, তোমরাই বসে রয়েছো, তোমাদের মনে হয় না যে
ঠিকভাবে একসাথে একত্রিত হয়ে আন্দোলনটা করা যায়নি বলেই এইরকম একটা বিপর্যয় আজকে এলো? স্যারকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আমি কয়েকটা কথা না বললেই নয়, বলছি। আমরা অযোগ্য নয় সেটা আমরা এই জন্যই জানি, কারণ ফার্স্ট যখন ফেজ হয় সেই ফার্স্ট ফেজেই আমরা ডাক পাওয়া। আমরা যদি অযোগ্য হতাম সেকেন্ড ফেজে বা থার্ড ফেজে ডাক পেতাম। যখন আমাদের ভেরিফিকেশন হয় তার ফার্স্ট ফেজে আমরা ডাক পাই। প্রত্যেকে যারা ম্যাক্সিমাম অনশনকারী ছিলাম তার মধ্যে 90% ফার্স্ট ফেজে ডাক পাওয়া। তাহলে আমরা অযোগ্য হলাম কি করে? যদি আমরা অযোগ্যই তাহলে সরকার তো প্রচেষ্টা করেছিল, তাহলে সরকার আমাদের ফার্স্ট পেজে কেন ডাকলো? তাহলে আমরা কিন্তু অযোগ্য কেউ ছিলাম না, আমাদেরকে অযোগ্য বানিয়ে দেওয়া হয়েছে। আমরা 2019 সাল থেকে সেই সব রোদ ঝড় বৃষ্টিতে আমরা কিভাবে ছিলাম সেটা আপনারা সবাই জানেন, কি কষ্ট করেছিলাম সেটা সবাই জানেন। সেখানে সরকারের মন্ত্রীরা বিভিন্ন রকম মন্তব্য করেছিল এবং কি মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই 2019 সালে আমাদের মঞ্চে গিয়েছিলেন, একদম 29 দিনের মাথায় গিয়েছিলেন। উনি প্রমিস করেছিলেন যে ওয়ান টাইম দরকার হয় আইন চেঞ্জ করে আমি তোমাদের জায়গায় পৌঁছে দেব। কারণ সেই সময় লোকসভার ভোট ছিল, উনি কথা দিতে পারেনি, বললে লোকসভার ভোট আছে আমি কথা দিতে পারছি না, কিন্তু এটা ঠিক তোমরা প্রত্যেকেই যোগ্য, তোমাদেরকে তোমাদের জায়গায় পৌঁছে দেবো। আমরা সেদিন একটু ভরসা পেয়েছিলাম যে রাজ্যের প্রধান আমাদের সবাইয়েরও অভিভাবিকা, অতএব উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা প্রত্যেকে আশা ছিলাম যে নিশ্চয়ই একটা কিছু না কিছু হবে, যে আমরা পড়ে আছি নিশ্চয়ই তার ফল হবে। আমরা 1300 দিন রাস্তার মধ্যে কাটালাম। তারপরে আবার যখন ওখানে প্রতারণা হলো সেটাই আপনারা সবাই জানেন, আমাদের 5 জন কমিটি গঠন করলো, তারা সরকারের সঙ্গে টাই আপ করলো। সরকারের সঙ্গে টাই আপ না, সরকার তাদেরকে টাই আপ করাতে বাধ্য করালো যে আমি 5 জনকে চাকরি দিয়ে যদি আমি সবাইকে প্রতারণা করে দিতে পারি তাহলে আমার সবাইকে দেওয়ার দরকার নেই। তো সরকার ছলে মানে বলে মানে চলে। মানে আমি একটু আবার মনে করিয়ে দিই বুদ্ধিদেব, তার মানে এটা হয়েছিল যে তোমাদের মধ্যে থেকে যে 5 জনকে নিয়ে এবং সরকারের পক্ষ থেকে 2 জন, মোট 7 জনের, আমার যতদূর মনে 7 জনের একটা কমিটি তৈরি করা হয়েছিল। তার মধ্যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে বা চাকরি প্রার্থীর প্রতিনিধি হিসেবে 5 জন ছিল। তাদের 5 জনকেই আলাদা আলাদা করে কোথাও কোথাও চাকরি দিয়ে গোটা মানে আন্দোলনটাকেই ভেস্তে দেওয়ার একটা চেষ্টা করেছে সরকার। আমি বলতে যাচ্ছি সরকারের মেন উদ্দেশ্য হচ্ছে কতটা না দেওয়া যায়, মানে আমরা দেবো না এইরকম মনোভাব, যার ফলে আজকে এই জায়গা আসতো। আমি আপনার চ্যানেলে আগেও বলেছি যে ক্যান্সেল হবেই হবে। কেন ক্যান্সেল হবে তার কারণ আমরা জানি, আমরা বুঝতে পারছি। কারণ আমরা দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বিভিন্ন রকম ভাবে আলোচনা করেছি, এসছে, কথা দিয়েছে, কুণাল ঘোষ কথা দিয়েছে, অভিষেক ব্যানার্জি কথা দিয়েছে, অথচ বারবার বলছে এসএসসি অটোনোমাস বডি, অথচ উনাদের কথাই লাস্ট কথা হয়। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আজকে এই জায়গাটা কেন হলো, আজকে কেন হলো, হওয়ার তো কথা ছিল না। আজকে ভাবুন এই পার্টিগত ব্যাপারে আর দিদিমণির ইগো, দিদিমণি বলতে আমাদের দিদি, সবাইয়ের দিদি মুখ্যমন্ত্রী, উনার ইগোটাই সবচেয়ে আমাদের কাল হয়েছে। কেন বলছি, আমাকে মার্জনা করবেন, আমি এইভাবে কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ উনার ইগো পার্টিগত হোক আর যাই হোক, উনার ইগোর জন্য আজকে আমরা সর্বনাশের পথে বসছি, সমস্ত শিক্ষক আজকে বসেছে। কারণ যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি 7,000 জনের কথা বলেছিল যে 7,000 আপনারা বের করে দিন আর তার জায়গায় এই যারা পড়ে আছে তাদের থেকে নিয়োগ দিয়ে দিন, এরকম একটা রায় দিয়েছিলেন, কিন্তু দিদিমণি তখন কোনোভাবে মেনে নেননি। কেন মেনে নেননি? না ইগোতে লাগছে যে তারা মানে আমরা ধরা পড়ে যাব যে আমরা এতটা দুর্নীতি করেছি, এতজনকে নিয়োগ করেছি। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই 7,000-এর কাছাকাছি জনের টাকা ফেরত দিতে হবে সেই সরকার কিন্তু জানালো, কমিশনই জানালো যে আমাদের 7,000 জনের মতো বা 5,000 হোক 6,000 হোক অপদার্থ শিক্ষক বা শিক্ষাকর্মী আমরা ঢুকিয়েছি। তাহলে আজকে সরকার যদি এটা মেনে নিতে পারে, সেই দিন যদি সরকার মেনে নিত তাহলে আজকে এই দিনগুলো দেখতে হতো না। তারপর ডিভিশন বেঞ্চে সেখানে রায় হলো সরকারের বিপক্ষে, সরকার সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে অনেকদিন স্টে করে দিল। সরকার ভাবলো আমরা দিদি বললো, মুখ্যমন্ত্রী কি বলেছিল যে আমি আছি, তোমাদের চিন্তা করার দরকার নেই, কারো চাকরি যাবে না। তাহলে কি এটা কেন? পলিটিক্স গত কারণ দেখিয়ে যে মান সম্মান যাবে, সরকারের পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এই কারণ দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে এতগুলো দিন আটকে রাখা হলো। আজকে যখন লাস্ট পরিস্থিতি এলো, এই রায় এলো, এটা তো হওয়ার ছিল, আমরা জানতাম হবে,
কিছু করার নেই। আজকে কিন্তু হলো, সরকার নিজে থেকে করালো। সরকার এখনো চাইলে পারতো যে কতজন, দেখুন আপনার যদি কেউ নিয়োগ হয়, আপনি যদি সেই গভর্নর বডির কেউ হন, তাহলে আপনি জানবেন কাকে কাকে অযোগ্য ঢুকিয়েছেন। সেরকম সরকারের কমিশনের সবাই জানে না না যে কাকে জানার কাকে অযোগ্য না না, ঢুকানো হয়েছে। এটা তো বুদ্ধদেব, এটা তো খুব সাধারণ বিষয় যে আমি যদি নিয়ামক মানে আমি যদি নিযুক্তকারী সংস্থা হই, আমি একজনকে নিযুক্ত করছি চাকরিতে, তা কাকে নিযুক্ত করছি তার সম্পর্কে তথ্য পরিসংখ্যান তো আমার কাছেই থাকবে, এসএসসির কাছে তো একবারে থাকবে। যে সরকারের কাছে ছিল, কমিশনের কাছে ছিল, সরকারের কাছে ছিল, কমিশনের কাছে ছিল, কিন্তু যেহেতু অর্ডার পায়নি উপর থেকে, অতএব প্রত্যেকে চুপ করে গিয়েছে যে যা হবে হোক। আমরা যে এত অন্যায় করেছি সেটা সাধারণ মানুষের কাছে বোঝানো যাবে না। আজকে আরো বলে দেয়, আমি আরেকটা কথা বলি এর সাথে সাথে, এই যে সরকার নিয়োগ করতে চায় না, তার আরেকটা উদাহরণ আপনাদের দিচ্ছি। আপনার 2020-তে 16,500 প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল, 16,500, তাতে আমিও ছিলাম, তাতে বিএড সুযোগ দেওয়া ছিল। সেই 16,500 কি করলো সরকার, 12,000-এর অ্যাপ্রক্স 12,000-এর মতো নিয়োগ করলো। কি হলো কিভাবে জানলাম আমরা, সেটা বহু কষ্টে আরটিআই করে 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 করে, আরটিআই রিপোর্ট সব জায়গায় দিতে চায়নি ডিএ অফিস, আমরা অনেক কষ্টে আরটিআই রিপোর্ট করে জানলাম যে প্রায় অ্যাপ্রক্স 12,000 নিয়োগ হয়েছে, 3,900 আপনার 29 জন এখনো সিট বাকি আছে। তো আমরা তার কেস করলাম, কেস করতে সেখানে কি করলো, অভিজিৎ বাবু রায় দিল 252 জন আমরা মেন পিটিশনার ছিলাম, 252, তাতে অভিজিৎ বাবু রায় দিল যে এই 252 কে আগে নিয়োগ করো এবং বাকিদের ধাপে ধাপে নিয়োগ করো। সরকার কি করলো, মানলো না, কি করলো, ডিভিশন বেঞ্চে গেল। ডিভিশন বেঞ্চ একই রায় দিল যে না, 252 জন নয়, বাকি যারা পড়ে আছে তাদের থেকে একটা প্যানেল তৈরি করুন। দেখুন জায়গাটা আমি কেন বলছি, সরকার কি করলো সেটাকেও মেনে নিল না, অথচ সরকার বারবার বলছে যে আমরা নিয়োগ দিতে চাচ্ছি, আমরা কোর্টের জন্য দিতে পারছি না, বিরোধীদের জন্য দিতে পারছি না। অথচ এখানে যখন নিয়োগ, একটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, দু জায়গায় কিন্তু অর্ডার দিল যে নিয়োগ করার জন্য, কিন্তু সরকার তখন কি করলো বলুন তো, সুপ্রিম কোর্টে ফটাক করে চলে গেল। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন কেসের পর কেস, ডেটের পর ডেট, ডেটের পর ডেট হওয়ার পর কি বললো না, সুপ্রিম কোর্ট বললো এই 3929 হবে না, কারণ তোমাদের প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। তাহলে ভাবুন, সরকার 16,500 নোটিশ করলো, নিয়োগ করলো চুপিসারে 12,000, 4,000 নিয়োগ করলো না। আমরা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, সেটা দেখানোর পরে দুবার রায় হলো, একবার সিঙ্গেল বেঞ্চে, একবার ডিভিশন বেঞ্চে। তারপরেও সরকার নিয়োগ যাতে না করতে হয়, ইচ্ছা করে সুপ্রিম কোর্টে গেল, আর সুপ্রিম কোর্টে ইচ্ছা করে সেটাকে স্টে করে দিল, খারিজ করে দিল। তাও কতদিন পর, প্রায় 1 বছর লড়াই করার পর খারিজ করলো। কি যুক্তি দিল না, প্যানেলটা অবৈধ। তাহলে ভাবুন, এই সরকারের নিয়োগ করার আদৌ ইচ্ছা ছিল? তার মানে নিয়োগ করার ইচ্ছে ছিল না। ঠিক আরো একটা কথা বলি, আপনার এই যে 14 সালের পরে যেটা নিয়োগ হলো 42,500, তারও ভবিষ্যৎ কি বলুন তো? একই ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে কেস চলছে, সুপ্রিম কোর্টে একই যাবে, সেখানেও ভবিষ্যৎ এক, কারণ সেখানেও ওয়েমান নেই। তাহলে সেখানেও কোন কিসের ভিত্তিতে তারা চাকরিটা থাকবে? তারপরে 42,500, 16,500, আবার যে 17-এর ব্যাচের সঙ্গে নিয়োগ হলো 11,500 সামথিং, মানে প্রায় 60 থেকে 65,000 ছাত্রছাত্রীর ভাগ্য আবার নির্ভর করছে ওই কেসের উপর। তার মানে ভাবুন, ওটাও হবে, আপনাকে আমি এই চ্যানেলে বলে যাচ্ছি, ওটাও রায় হবে পুরো ক্যান্সেল। তখন ভাবুন তো স্কুলগুলো কি হবে, আর অতগুলো পরিবারের কি হবে? আমরা যারাই চাকরি করছে প্রত্যেকের ফ্যামিলির সঙ্গে যুক্ত, প্রত্যেকের তার পরিবার ওর উপর নির্ভরশীল, তাহলে ওটার কি হবে? এটা তো আজকে গেল, এরপর ওটাও যাবে, কারণ সরকার চায় না কখনো স্বচ্ছভাবে নিয়োগ হোক। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলে সততার প্রতীক, উনি যদি সততার প্রতীক, কেন প্রথম যখন শুনেছিলেন অন্যায় হয়েছে তখন কেন স্টেপ নিল না যে যারা অন্যায় হয়েছে তাদেরকে বের করে দেওয়া হোক, বাকি যারা আছে তাদেরকে পড়ে যারা আছে ওদেরকে নিয়োগ করা হোক? অথচ বলছে 1 লক্ষ শূন্যপদ পড়ে আছে। তাহলে ভাবুন তো কোন জায়গায় মানুষকে বোকা বানাচ্ছে, যে 1 লক্ষ আমার শিক্ষক শূন্যপদ আছে, অথচ বারবার দেখাচ্ছে বিরোধীদের চাপ, এদিকে কোর্টের চাপ, এদিকে বিকাশ বাবুর চাপ। আরে সবাই যদি আপনাকে ফেল করিয়ে দিচ্ছে, তার মানে আপনি কি করছেন? আপনার এসএসসি কি করছে? আপনার তো বললেন অটোনমাস বডি, তাহলে তাদের কাজ কি হচ্ছে? তারা কি করছে? তার মানে তারা ফ্রেশ ভাবে রিক্রুট করতে পারেনি। কেন আজকে কেস কেন হলো? আজকে একজন তৃণমূলের নেতা বলছে যে যারা কেস করেছিল, ওই অনশনে বসেছিল, কেস করেছে, তারা এখন পরীক্ষা দিয়েও পাস করতে পারবে না। তার মানে তো বোঝাই যাচ্ছে সরকার ইচ্ছা করে তাদেরকে পাস করতে দেবে না, কারণ
তাদের তো নামের লিস্ট আছে, আইবি আছে, মানে আমরা যে এতদিন অনশন করেছিলাম সরকারের কাছে আমাদের লিস্ট আছে। তারা তৃণমূল নেতা কি করে বলতে পারে যে যারা অনশন করেছিল তারাই কেস করছে এবং তারা আজও পরীক্ষা দিলে পাস করতে পারবে না, তারা চাকরি পাবেই না? আর তার মানে কি সরকার আবার আমাদের উপর ফেনা আসবে, সরকার ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে ফেল করাবে যাতে আমরা পাস করতে না পারি? তার মানে কি এটা হচ্ছে সমস্ত পশ্চিমবাংলার সাধারণ মানুষ এখন বলতে খুব খারাপ লাগছে, এই বুদ্ধিজীবীরা কোথায় গেল? লুকিয়ে গেল না হারিয়ে গেল না কোথায় গেল আজকে বুদ্ধিজীবীরা, যারা কথা কথায় মোমবাতি, যেখানে ফিলিস্তিন, যেখানে বিদেশে কোথাও কিছু হলে একজন কেউ মারা গেলে সেখানে মোমবাতি নিয়ে সারা রাজ্য কাঁপিয়ে দেয়। আজকে এত বিপর্যয় হওয়ার পরেও, শিক্ষা ব্যবস্থাটা শেষ হয়ে যাওয়ার পরেও সমস্ত বুদ্ধিজীবী কোথায়? তারা কি আজকে তারা মারা গেছে না তারা কোথায় লুকিয়ে আছে কাপড়ের তলায়? আমার ভাবতে অবাক লাগছে, বুদ্ধিজীবী বলে যারা নিজেদেরকে পরিচয় দেয় তারা কোথায় গেল আজকে? আর একটা অনুরোধ, সমাজের সমস্ত স্তরের মানুষকে বলবো, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ কেন গর্জে উঠছে না? এটা শুধু কি আমাদের যে আমরা আজকে বাদ হয়ে গেলাম, আমরা অসম্মানিত হলাম, পুরো শিক্ষক সমাজটা অসম্মানিত হলো, কিন্তু তার এফেক্টটা তো প্রত্যেকটা ফ্যামিলির উপর পড়বে। কারণ এক স্যার বললো যে 82% এখনো মানে সরকারি স্কুলের উপর নির্ভরশীল। তাহলে 82% মানুষ যদি নির্ভরশীল হয় তাহলে তার ছেলেমেয়েরা কি শিক্ষা পাবে, কিভাবে চলবে? তাহলে সমস্ত স্তরের মানুষ এবং সমস্ত শিক্ষানুরাগী যারা আছে এবং সমস্ত বুদ্ধিজীবীরা প্রত্যেকের উচিত আমাদের এই সময় অসময়ে আমাদের পাশে থাকা। আর একটা কথা, যদি কমিশনের সিদ্ধান্ত বাবু বললেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট, ভাবুন তো ফ্রেশ রিক্রুটমেন্ট হলে অ্যাপ্লিকেট হবে মিনিমাম 1 কোটির কাছাকাছি, মিনিমাম 1 কোটির কাছাকাছি অ্যাপ্লিকেন্ট হবে। 2016 লাস্ট পরীক্ষা হয়েছিল, আজ পর্যন্ত এখনো একটা পরীক্ষা হয়নি। তাহলে ভাবুন কত ছাত্র তারা যোগ্যতা অর্জন করে বসে আছে। এইবার ভাবুন যদি আপনার 70-80 লক্ষ পরীক্ষার্থী হয়, তার মধ্যে কি আমাদের পাস করা সম্ভব হবে? কারণ এখনকার ছাত্রদের নাম্বার আছে 80%, 90% প্রত্যেকের নাম্বার, এবং তারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে পুরোপুরি। আমরা আজকে 10 বছর আমাদের মেন পড়া থেকে আমরা পিছিয়ে গেছি, সরে গেছি। তাহলে ভাবুন তো আমরা কি এই মুহূর্তে যদি আবার ওই টোটালের সঙ্গে পরীক্ষা হয়, আমরা কতজন পাস করতে পারবে? এখানে 25,000 যে আছে, 26,000 কি পাস করতে পারবে? ধরুন 10,000 পাস করতে পারলো না, সেই 10,000-এর ভবিষ্যৎ কি হবে? সরকার নেবে? ওই প্যারা টিচার হিসাবে নিয়োগ করবে, বলে 5,000 বেতন দিচ্ছি ওখানে চাকরি করো। তাহলে সরকার কি চাচ্ছে? আর সেটা সাধারণ মানুষ এবং সমাজের সমস্ত শিক্ষিত মানুষ এবং যারা শিক্ষক সমাজে যারা আছেন, আমি প্রত্যেককে করজোরে অনুরোধ করছি, এই অসময়ে আপনারা সবাই গর্জে উঠুন, সরকারকে বুঝিয়ে দিন যেটা আপনার অন্যায়। তাহলে যদি সরকার বুঝে, সরকার দেখছে সাধারণ মানুষের মধ্যে এর কোনো এফেক্ট হচ্ছে না, ওই কয়েক হাজার বা 1 লক্ষ 2 লক্ষ মানুষের এফেক্ট হচ্ছে, ও ওদেরকে ভুল বুঝিয়ে আবার ঠিক করে দেবো। সামনে বিধানসভা, কিছু না কিছু ভাবে একটা বুঝিয়ে দেবো, ওরা ঠিক বুঝে যাবে।